আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি ক্লাস 10-এর জেনারেল ম্যাথের অধ্যায় 14-র খুবই গুরুত্বপূর্ণ আরেকটি উপপাদ্য নিয়ে। আমরা অলরেডি অধ্যায় 14-র 3টা উপপাদ্য লাস্ট লেকচারগুলোতে কমপ্লিট করেছিলাম এবং আমি আশা করি তোমরা বাসায় ওই 3টা উপপাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করতেছো এবং খুব ভালো করে বুঝেছো। তোমাদের হাতে এখন যথেষ্ট ফ্রি সময় আছে, এই উপপাদ্যগুলো খুব ভালো করে বুঝে একাধিকবার করে বাসায় প্র্যাকটিস করতে থাকো। তো আজকে আমরা এই 14 অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমরা লাস্ট এপিসোডগুলোতে অধ্যায় 14-র উপপাদ্য 28, তারপর উপপাদ্য 30, উপপাদ্য 32, এই 3টা আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা এই অধ্যায়ের বইয়ের লাস্ট উপপাদ্য 35 আলোচনা করব। এরপরে আমাদের এই অধ্যায়ের অনুশীলনীর কিছু এক্সট্রা উপপাদ্য আছে, ওগুলো সলভ করতে হবে। বাট বইয়েরগুলোর মধ্যে এটা হচ্ছে লাস্ট উপপাদ্য 35। তো চলো আমরা শুরু করি। তোমরা একটু কাইন্ডলি জেনারেল ম্যাথ বইটা তোমাদের কাছে নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমি প্রথমেই বই থেকে প্রশ্নটা পড়তেছি। প্রশ্নটা হচ্ছে, দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত এদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান। প্রথমেই বলেছে যে দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের, সদৃশ মানে সদৃশ কোণই বলতে পারো। আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে সদৃশ কোণী দুইটা ত্রিভুজ আর সদৃশ দুইটা ত্রিভুজ এর মধ্যে পার্থক্য আছে। সদৃশ কোণী ত্রিভুজ মানে হলো দুইটা ত্রিভুজের সবগুলো কোণ সমান। এই ত্রিভুজের 3টা কোণ ওই ত্রিভুজের 3টা কোণের সমান, তাহলে দুইটা ত্রিভুজকে বলা হয় সদৃশ কোণী। কিন্তু সদৃশ কোণী হওয়ার জন্য কিন্তু দুইটা ত্রিভুজের সাইজ সেম টু সেম হওয়া জরুরি না। আবার ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। সদৃশ কোণী ত্রিভুজ হওয়ার জন্য দুইটা ত্রিভুজের সাইজ সেম হওয়া জরুরি না, একটা বড় একটা ছোট হতে পারে, ঠিক আছে? বা দুইটা সমান সেম সাইজেরও হতে পারে, বাট জরুরি না যে দুইটা সেম টু সেম হবে। ছোট বড় হলেও সমস্যা নাই, শুধু কোণ 3টা সমান হলেই আমরা দুইটা ত্রিভুজকে সদৃশ কোণে বলতে পারবো। আর এখন আসি, দুইটা সদৃশ ত্রিভুজ বলতে কি বোঝায়। একটা হলো দুইটা সদৃশ কোণী ত্রিভুজ, যেটা আমি মাত্র বলেছি, আর একটা হলো দুইটা সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ যদি বলে দুইটা সদৃশ ত্রিভুজ, এর মানে হচ্ছে দুইটা জিনিস। এক, দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হতে হবে। দেখো, সদৃশ বললে দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হতে হবে এবং সাথে সাথে দুইটা ত্রিভুজ সেম সাইজের হতে হবে। বুঝতে পেরেছ কথা? সদৃশ দুইটা ত্রিভুজ মানে হলো দুইটা ত্রিভুজের 3টা কোণও সমান এবং দুইটা ত্রিভুজের সাইজও সেম, মানে দেখতে সেম এরা। এই জন্যই তো বলা হচ্ছে সদৃশ। সদৃশ মানে কি? দেখতে সেম। তাহলে সদৃশ কোণী দুইটা ত্রিভুজ মানে শুধু 3টা কোণ সমান, সাইজ ছোট বড় হতে পারে, সেমও হতে পারে। বাট সদৃশ বললে দুইটা ত্রিভুজ যদি বলে সদৃশ, তাহলে তাদের 3টা কোণও সমান হবে এবং তাদের সাইজও সেম হবে, দেখতেও সেম হবে এরা। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখানে কিন্তু বলেছে যে দুইটা সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের, অর্থাৎ 3টা কোণও সমান এবং এরা দেখতে সেম, ঠিক আছে? আচ্ছা, দুইটা সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। যেমন দেখো, আমি দুইটা ত্রিভুজ এঁকেছি এখানে, মনে করে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের 3টা কোণ পরস্পর সমান এবং দুইটা ত্রিভুজ দেখতে সেম। দেখো, সেম মাপের আমি আঁকার চেষ্টা করেছি। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে বলবো সদৃশ ত্রিভুজ, 3টা কোণও সমান বলবো এবং দেখতে সেম এরা। তাহলে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত মানে কি? ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ, এই হচ্ছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ এটার ক্ষেত্রফল ডিভাইডেড বাই এটার ক্ষেত্রফল। এবার প্রশ্ন পড়ো, ক্ষেত্রফলের অনুপাত এদের যে কোনো দুই অনুরূপ বাহু, এই দুইটা ত্রিভুজের যে কোনো দুইটা অনুরূপ বাহু,
যে কোনো দুইটা অনুরূপ বাহু মানে তুমি এ বি ডিই এই দুইটা অনুরূপ বাহু নিতে পারো, অথবা এসি ডিএফ এই দুইটা অনুরূপ বাহু কনসিডার করতে পারো, অথবা বিসিইএফ এই দুইটা অনুরূপ বাহু নিলেও হবে। অর্থাৎ যে কোনো দুইটা অনুরূপ বাহু নিতে হবে। ঠিক আছে, তো তোমাদের বইয়ের মধ্যে নিয়েছে এই বিসি আর ইএফ নিয়েছে, অন্য দুইটা নিলেও হবে। ঠিক আছে, তো বইয়ের মধ্যে বিসি এবং ইএফ নিয়েছে। আচ্ছা, তাহলে আমরা চলো বিসি আর ইএফ নিয়ে কাজ করি। তাহলে বলেছে যে কোনো দুইটা অনুরূপ বাহু আমরা নিলাম বিসি এবং ইএফ, তারপর কি অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান। অর্থাৎ এই দুইটা অনুরূপ বাহুর উপর কি আঁকতে বলছে? বর্গক্ষেত্র আঁকতে বলছে। তাহলে একটা কথা বলো তো, বিসি বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? বিসি স্কয়ার হবে না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি তোমরা জানো, বাহু স্কয়ার। তাহলে আমি যদি বিসি বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে বিসি কি ওই বর্গক্ষেত্রটার একটা বাহু হবে না? তাহলে ওই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলকে আমি বিসি স্কয়ার বলতে পারবো না? একইভাবে ইএফ বাহুর উপর বর্গক্ষেত্র আঁকলে তার ক্ষেত্রফলও কি হবে? ইএফ স্কয়ার হবে। তাহলে এই দুইটা অনুরূপ বাহুর উপর, এই দুইটা অনুরূপ বাহুর উপর দুইটা বর্গক্ষেত্র আঁকলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার। এখন প্রশ্নে বলে দেওয়া আছে যে এই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত এই দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের অনুপাতের সমান। অর্থাৎ এইটা প্রুফ করতে হবে আমাদের। বুঝতে পেরেছ কথা? এইটা প্রুফ করতে হবে আমাদের। ক্লিয়ার? দুইটা কি ত্রিভুজ? দুইটা সদৃশ ত্রিভুজ হতে হবে। মনে রাখো এই উপপাদ্যটার শর্তই হচ্ছে দুইটা ত্রিভুজ সদৃশ হতে হবে। সদৃশ মানে কি? একটু আগে আমি বলেছি যে দুইটা সদৃশ কোণই মানে তিনটা কোণ সমান প্লাস এরা দেখতে সেম। ঠিক আছে, তাহলে দুইটা ত্রিভুজ সদৃশ হলে তাদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত তাদের যে কোনো দুইটা অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের অনুপাতের সমান। আমি এখানে অনুরূপ বাহু বিসি আর ইএফ নিয়েছি। তুমি যদি অনুরূপ বাহু এ বি আর ডিই নাও তাহলে প্রমাণটা হয়ে যাবে এবি স্কয়ার বাই ডিই স্কয়ার। যদি তুমি অনুরূপ বাহু এসি আর ডিএফ নাও তাহলে প্রমাণটা হয়ে যাবে এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। বইয়ে শুধু এতটুকু লিখেছে, হ্যাঁ, তো এই তুমি যদি এই কমপ্লিট পুরোটা লেখো তাও আসলে কোনো সমস্যা নাই। আর কথা বুঝতে পেরেছ? বইয়ে শুধু এই দুইটা অনুরূপ বাহু নিয়েছে, তুমি যদি সবগুলো অনুরূপ বাহুরই বর্গের অনুপাত দেখিয়ে দাও কোনো সমস্যা কিন্তু হবে না। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমাদের বইয়েরটাই আমরা ফলো করি আপাতত। বইয়ের যেটা প্রমাণ করতে বলেছে, বইয়ে যেটা এসেছে আমরা এই দুটোই, এইটা ইকুয়াল টু এটা প্রুফ করি। বাকি দুইটা অনুরূপ বাহু নিলে এই বিসি স্কয়ার বা ইএফ স্কয়ারের জায়গায় হবে এটা বা এটা, অথবা এটা বা এটা, যে কোনো একটা হবে। আচ্ছা, তো চলো আমরা এখন প্রমাণটা শুরু করি। কি প্রমাণ করতে হবে আশা করি আমরা ভালো করে বুঝে গেছি। লাস্ট ওয়ান বার বলতেছি, শর্ত কি? দুইটা ত্রিভুজ সদৃশ হতে হবে, এটা হচ্ছে শর্ত। সদৃশ মানে তিনটা কোণ পরস্পর সমান এবং এরা দেখতে সেম হতে হবে। হলে কি হবে? এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে যে কোনো দুইটা অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের অনুপাতের সমান। এই কনসেপ্টটা কিন্তু তোমার এমসিকিউতেও কাজে লাগতে পারে, খেয়াল রেখো এই জিনিসটা। ঠিক আছে, তো চলো আমরা এখন প্রমাণ শুরু করি। আমি এটা মুছে দিলাম, আমি এটা মুছে দিয়ে আলাদা করে এখানে প্রমাণটা লিখে নিচ্ছি। ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার। ঠিক আছে, আমি সাথে সাথে বাকি দুইটাও লিখে ফেলি। এবি স্কয়ার বাই ডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার। আমি সাথে সাথে বাকি দুইটাও লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণ শুরু করি। তার আগে ছোট্ট একটা কাজ করে নিব, সেটা হচ্ছে অঙ্কন আছে, ছোট্ট একটু অঙ্কন দিয়ে লিখে নাও। আর বিশেষ নির্বাচনটা কাইন্ডলি তোমরা একটু বই থেকে দেখে নাও। হ্যাঁ, বিশেষ নির্বাচনটা একটু বই থেকে দেখে নাও। বিশেষ নির্বাচনটা একদম সহজ।
তো অঙ্কনটা কি হবে দেখো, অঙ্কনটা হচ্ছে এই এ বিন্দু থেকে বিসির উপর একটা লম্ব আঁকো, লম্ব, ওকে, এ জি, আর ডি বিন্দু থেকে ইএফ এর উপর লম্ব আঁকো, ওকে, ডিএইচ। বইয়ে যে দুইটা নাম দিয়েছে আমি ওই দুইটা নামই ফলো করতেছি। তাহলে অঙ্কন দিয়ে কি লিখবা তোমরা আশা করি বুঝে গিয়েছ। অঙ্কন দিয়ে লিখবা যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এজি এবং ডিইএফ ত্রিভুজের ইএফ বাহুর উপর ডিএইচ লম্ব আঁকি, ঠিক আছে, বাস। বা বই থেকে তোমরা অঙ্কটা দেখে নাও, বইও সুন্দর করে লেখা আছে। তো এবার আমি প্রমাণ শুরু করতেছি। দেখো, তো আমাদেরকে এই দুইটা ত্রিভুজের কিসের অনুপাত মনে আছে, একটু আগে বলেছিলাম দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আনতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা ক্ষেত্রফলের অনুপাত দিয়েই চলো শুরু করি। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে আমরা শুরু করতেছি। দেখো, ত্রিভুজ এবিসি, বলতো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা লিখতে পারবো হাফ ইন্টু বিসি ইন্টু এজি। বলো, লিখলে কোনো সমস্যা আছে কিনা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একইভাবে আমরা যদি ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল লিখি, ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কোনটা ইএফ ইন্টু উচ্চতা কোনটা ডিএইচ। ক্লিয়ার? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের কি বলেছে? অনুপাত বলেছে কিন্তু। তো চলো আমরা এই দুইটার অনুপাত করে ফেলি। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু কি হবে? এটা ডিভাইডেড বাই এটা হবে হাফ ইন্টু বিসি ইন্টু এজি ডিভাইডেড বাই হাফ ইন্টু ইএফ ইন্টু ডিএইচ, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কি আসবে দেখো, হাফ এবং হাফ কাটা। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, দেখো তো, বিসি বাই ইএফ ইন্টু ইন্টু এজি বাই ডিএইচ। এই বিসি বাই ইএফ ইন্টু এজি বাই ডিএইচ, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাদের অনুপাত করে ফেলেছি। আচ্ছা, এখন আমাদেরকে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু কি প্রুফ করতে হবে? ইকুয়াল টু প্রুফ করতে হবে বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার। ইকুয়াল টু প্রুফ করতে হবে এই যে এটা বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার। এটা আসলে বাকি দুইটা চলে আসবে, এটা আমি পরে দেখাবো। আগে বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার আমরা প্রমাণ করি আগে। তো একটু খেয়াল করো, বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার যদি প্রমাণ করতে চাই, একটা জিনিস ভালো করে খেয়াল করো। দেখো, অলরেডি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতের মধ্যে কিন্তু দেখো অলরেডি বিসি বাই ইএফ চলে এসেছে, বিসি বাই ইএফ চলে এসেছে। তাহলে একটা জিনিস একটু চিন্তা করে দেখো তো, যদি এইটার জায়গায় এজি বাই ডিএস এর জায়গায় যদি বিসি বাই ইএফ আনতে পারি, তাহলে কি এই দুইটা গুণ করলে গুণফল বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার হয়ে যাবে না? দেখো কি বলেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বলেছি যে এজি বাই ডিএইচ এর পরিবর্তে যদি বিসি বাই ইএফ আনতে পারি, তাহলে এই বিসি বাই ইএফটা এখানে বসায়া দিব, দিলে এই দুইটা গুণ করলে বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ প্রমাণ মিলে যাবে আমাদের। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে কি? বলো, এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে এজি বাই ডিএইচ সমান বিসি বাই ইএফ। এইটা হচ্ছে আমাদের এখন টার্গেট। দেখো, এইটা যদি আনতে পারি তাহলে এইখানে মান বসায়া দিলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে এইটা, এজি বাই ডিএইচ সমান বিসি বাই ইএফ আনতে হবে। আর এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, যাতে এখানে আমরা পরবর্তীতে মান বসাইতে পারি। ঠিক আছে, 1 নং সমীকরণ দিয়ে রাখো এটাকে। তাহলে আমাদের টার্গেট কি এখন তোমাদেরকে বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এটার জায়গায় আরেকটা বিসি বাই ইএফ আনতে হবে, তাহলে গুণ করে দিলেই আমাদের প্রমাণ মিলে যাব। তো চলো এখন দেখি আমরা কিভাবে আরেকটা বিসি বাই ইএফ আনতে পারি। আমি এখন এই ডান পাশে করব,
তাই আমি সমীকরণটা মুছে দিলাম, তোমরা সমীকরণটা দিয়ে রাখো। দেখো এখন একটু খেয়াল করো, এখন আমাদের কি আনতে হবে ভালো করে দেখো। এজি বাই ডিএইচ ইকুয়াল টু বিসি বাই ইএফ। এজি কোনটা? এটা, এই যে এই উচ্চতাটা, এটা এজি। আর ডিএইচ কোনটা? এই উচ্চতাটা। তাহলে এটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু কি আনতে হবে? বিসি বাই ইএফ। অর্থাৎ এই যে এটা বিসি ডিভাইডেড বাই ইএফ। আচ্ছা, এখন কিভাবে এই জিনিসটা আমরা আনতে পারি একটু খেয়াল করো। আমরা একটা কাজ করি, একটু একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আমি এখন তোমাদেরকে বোঝানোর জন্য আপাতত আমি এই উচ্চতা দুটা মুছে দিচ্ছি। উচ্চতা দুটা কি দিচ্ছি? মুছে দিচ্ছি। আচ্ছা, এই জি এবং এইচও মুছে দিলাম। খেয়াল করো তো, শুরুতে বুঝিয়েছিলাম না যে এই দুটা ত্রিভুজ হচ্ছে সদৃশ। সদৃশ মানে কি? সদৃশ কোণী। ওই যে প্রশ্নে লেখা ছিল কিন্তু যে দুটা ত্রিভুজ হচ্ছে সদৃশ বা সদৃশ কোণী। তাহলে আমরা এভাবে লিখব যে যেহেতু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ কোণী, সুতরাং এবি ডিভাইডেড বাই ডিই ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই ডিএফ ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই ইএফ। কি কনফিউজ? কি লিখেছি? যে এই দুইটা ত্রিভুজ যেহেতু সদৃশ কোণী, তাই কি লিখেছি? এবি ডিভাইডেড বাই ডিই, এসি বাই ডিএফ, বিসি বাই ইএফ এগুলো পরস্পর সমান। কোত্থেকে পেয়েছি এটা? এই কনসেপ্টটা পেয়েছি কোত্থেকে? তোমাদের কি মনে আছে? লাস্ট ক্লাসে তোমাদেরকে উপপাদ্য 32 পড়িয়েছিলাম আমি। ওই উপপাদ্য 32-এ আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বা প্রমাণ করেছিলাম যে দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে ওই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এটাই কিন্তু আমরা উপপাদ্য 32-এ প্রমাণ করে এসেছিলাম। তোমরা যদি ওই লেকচারটা না দেখে থাকো কাইন্ডলি এখনই দেখে আসো ভিডিওটা পজ করে, ঠিক আছে? ওই 32 নম্বর উপপাদ্যে আমরা পড়েছিলাম যে দুইটা ত্রিভুজ যদি কি হয়? সদৃশ কোণী হয়। আর এই উপপাদ্য কি বলে দেওয়া আছে না যে দুইটা ত্রিভুজ সদৃশ বা সদৃশ কোণী? তাহলে যেহেতু দুইটা ত্রিভুজ সদৃশ কোণী, তাহলে উপপাদ্য 32 অনুসারে আমরা লিখতে পারি যে এই দুইটা ত্রিভুজের এই অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। এটা আমরা পেয়েছি কোত্থেকে? উপপাদ্য 32। তাহলে এখানে সাইড নোটে লিখে দাও যে উপপাদ্য 32 এর সাধারণ নির্বাচন। শর্টকাটে এটা লিখে রাখো। কি লিখতে হবে পরে তোমরা জানো, এটা যেহেতু দিয়ে উপপাদ্য 32-এর সাধারণ নির্বাচনটা এখানে লিখে দিবা, প্রশ্নটা লিখে দিবা। ওকে? আচ্ছা, এবার আমি যে উচ্চতা দুটা মুছে দিয়েছিলাম সেই উচ্চতা দুটা নিয়ে আসতেছি। ওকে, একটা হচ্ছে এ জি আর একটা হলো ডিএইচ। আচ্ছা, এখন দেখো একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তা আমাদেরকে সেকেন্ড টার্গেটটা কি জানি আমাদের? এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট, এজি বাই ডিএইচ ইকুয়াল টু বিসি বাই ইএফ প্রুফ করতে হবে। অর্থাৎ এটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই ইএফ। তা আমরা এই সেকেন্ড টার্গেটটা ফুলফিল করার জন্য আমরা কি করব জানো? আমরা এই দুইটা ত্রিভুজকে অথবা এই দুইটা ত্রিভুজকে সদৃশ কোণী প্রমাণ করব। কেন করব এটা প্রমাণ করার পরেই তুমি বুঝতে পারবা। আমি আবার বলতেছি, এই দুইটা ত্রিভুজকে অথবা এই দুইটা ত্রিভুজকে, এই পাশের দুইটা অথবা এই পাশের দুইটা, যে কোনো দুইটাকে আমরা কি প্রমাণ করব বলেছি? সদৃশ কোণী প্রমাণ করব। সর্বসম না কিন্তু, সদৃশ কোণী, অর্থাৎ তিনটা কোণ সমান দেখাবো। তাহলে দুইটা ত্রিভুজ কি হয়ে যাবে? সদৃশ কোণী হয়ে যাবে। তাহলে কোন দুইটা নিব আমি? আচ্ছা, আমি পরের দুইটাই নিচ্ছি। এই দুইটা ত্রিভুজকে আমি কি করব? সদৃশ কোণী প্রমাণ করব। এই দুইটা ত্রিভুজকে সদৃশ কোণী কিভাবে প্রমাণ করে? তিনটা কোণ সমান দেখাইতে হবে এই দুইটা ত্রিভুজের। তো চলো আমরা লিখি এখন। ত্রিভুজ এজিসি ও ত্রিভুজ ডিএইচএফ এর তিনটা কোণ সমান দেখাইতে হবে কিন্তু। দেখো, এই কোণ আর এই কোণ তো এমনিতেই সমান। কেন? কারণ এই দুইটাই তো 90 ডিগ্রি কোণ। ওই যে লম্ব এঁকেছিলাম, তো দুইটাই হচ্ছে 90 ডিগ্রি। তার মানে লিখে ফেলি যে কোণ
জি ইকুয়াল টু কোণ এইচ, সাইড নোট দিয়ে দাও, যেহেতু উভয়ই সমকোণ, যেহেতু উভয়ই সমকোণ, তাহলে এই দুইটা ত্রিভুজের কিন্তু একটা কোণ হয়ে গেল। আমরা এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী করতেছি, একটা কোণ সমান প্রমাণ করে দিলাম, আরো দুইটা কোণ সমান প্রমাণ করতে হবে, তাইলে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হবে। আচ্ছা খেয়াল করো, এই সি কোণ আর এই এফ কোণ কিন্তু পরস্পর সমান। কোণ সি ইকুয়াল টু কোণ এফ। কেন বলো তো এই দুইটা কোণ সমান? কেন সমান? দেখো, এই বড় দুইটা ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ কি শুরু থেকেই সদৃশকোণী ছিল না? এই যে দেখো, এই যে এখানেও লিখেছি, এই যে এবিসি ও ডিইএফ দুইটা ত্রিভুজ সদৃশকোণী, এটা দেওয়াই আছে, প্রশ্নের মধ্যে লেখা আছে দুইটা ত্রিভুজ সদৃশ বা সদৃশকোণী। ঠিক আছে, তাহলে যেহেতু শুরু থেকেই এই বড় দুইটা ত্রিভুজ সদৃশকোণী ছিল, মানে বড় দুইটা ত্রিভুজের তিনটা কোণ শুরু থেকেই সমান ছিল, তাহলে বলো তো এই সি কোণ আর এফ কোণ কি তাহলে শুরু থেকেই সমান ছিল না? এই বড় দুইটা ত্রিভুজের তিনটা কোণ কি কি? এ কোণ আর ডি কোণ সমান, বি কোণ আর ই কোণ সমান, এবং সি কোণ আর এফ কোণ সমান। দেখো, এই সি কোণটা হলো এই বড় ত্রিভুজের, এফ কোণটা হলো এই বড় ত্রিভুজের, তাহলে সি কোণ আর এফ কোণ যে সমান, এটা কিন্তু শুরু থেকেই বলে দেওয়া ছিল। এই এবিসি আর ডিইএফ ত্রিভুজ দুইটা প্রশ্নের মধ্যেই বলে দেওয়া আছে সদৃশ বা সদৃশকোণী, তার মানে সি কোণ আর এফ কোণ শুরু থেকেই সমান দেওয়া আছে। তাহলে এটার সাইডে সাইড নোট দিয়ে দিব, দেওয়া আছে, দেওয়া আছে, সাইড নোট দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের কয়টা কোণ সমান হলো? দুইটা কোণ, এটা আর এটা, আর এই কোণ আর এই কোণ। আর বাকি আছে এই দুইটা ত্রিভুজের কোন দুইটা কোণ বলো তো? বাকি আছে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা বাকি আছে। তো একটা কথা বলো তো, দুইটা ত্রিভুজের যদি দুইটা দুইটা কোণ সমান হয়, তাহলে অবশিষ্ট কোণটা কিন্তু অটোমেটিক সমান হয়, ওইটা আলাদা করে লজিক দিয়ে সমান প্রমাণ করার প্রয়োজন নাই। এটা তোমরা হয়তো জানো যে দুইটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়ে যায়, তাহলে অবশিষ্ট কোণটা এমনিতেই সমান হয়ে যায়, অবশিষ্ট কোণটা এমনিতেই সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিব, এবং অবশিষ্ট অবশিষ্ট কোণ এ সমান অবশিষ্ট কোণ ডি। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এই লজিকটা কিন্তু মনে রাখো, এটা সামনে আরো অনেক জায়গায় কাজে লাগবে, যে দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হলে, দুইটা কোণ পরস্পর সমান হলে ওই দুইটা ত্রিভুজের অবশিষ্ট দুইটা কোণ অটোমেটিক সমান হয়ে যায়। তাহলে দেখো তো, আমরা কি এই দুইটা ত্রিভুজের তিনটা কোণ, এই যে দেখো তিনটা কোণই পরস্পর সমান প্রমাণ করে ফেলেছি, তাহলে কি আমরা এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী বলতে পারতেছি না? তাহলে ত্রিভুজ এ জি সি ও ত্রিভুজ ডিএইচএফ সদৃশকোণী, এই দুইটা ত্রিভুজকে আমরা কি প্রমাণ করে ফেলেছি? সদৃশকোণী প্রমাণ করে ফেলেছি। ঠিক আছে, এবার বলো, সেই উপপাদ্য 32 আবার আমরা অ্যাপ্লাই করব। একবার কিন্তু উপপাদ্য 32 যে এখানে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, এখন আমরা আবার উপপাদ্য 32 অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে কি অ্যাপ্লাই করেছিলাম, বা উপপাদ্য 32 এর কনসেপ্টটা কি ছিল, যে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। ঠিক আছে, তাহলে আমি এই পাশে মুছে দিচ্ছি, আর এখানে যে এটাকে কিন্তু আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখেছিলাম, 1 নং সমীকরণ, ওই 1 নং সমীকরণটা তোমাদের খাতায় আশা করি আছে, আমি এই পাশে মুছে দিচ্ছি, খেয়াল করো এখন ভালো করে। দেখো, আমরা এখন কোন দুইটা ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করেছি? আমরা এখন এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করেছি। তাহলে উপপাদ্য 32 এর লজিক অনুসারে এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো, এই দুইটা ত্রিভুজের এজি বাহুর অনুরূপ বাহু কোনটা? এজি বাহুর অনুরূপ কোনটা ওইখানে বলো তো? এজির অনুরূপ হচ্ছে ডিএইচ, তাহলে আমরা লিখতে পারবো এজি ডিভাইডেড বাই ডিএইচ সমান, এবার বলো এই ত্রিভুজের এসি বাহুর অনুরূপ এখানে কোনটা? এসি বাহুর অনুরূপ হচ্ছে ডিএফ, তো আমরা লিখতে পারবো এসি ডিভাইডেড বাই ডিএফ। আর একটা বাকি আছে কোনটা? জিসি ডিভাইডেড বাই এইচএফ। আচ্ছা ওই দুটা আমরা এখানে লাগবে না আমাদের,
ওই দুটো এখানে প্রয়োজন নাই, লিখলেও কোনো সমস্যা নাই, আমার এই দুটা দিয়ে কাজ হয়ে যাব। কিভাবে হয়ে যাবে এখন একটু দেখো তোমরা। কিন্তু এটা বুঝেছো তো আশা করি। এই কনসেপ্ট আমরা কোত্থেকে পেয়েছি? এটা আমরা উপপাদ্য 32 থেকে এই কনসেপ্ট আমরা পেয়েছি, যে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে ওই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এই যে উপপাদ্য 32 নাম্বার কনসেপ্টটা দুইবার এই উপপাদ্যে আমরা অ্যাপ্লাই করেছি। কয়বার? 2 বার। এবং এই কনসেপ্টটা এই 14 অধ্যায়ের আরো অনেক উপপাদ্যে তো লাগবেই, এবং হায়ার ম্যাথের বেশ কিছু উপপাদ্যে এই কনসেপ্টটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কোন কনসেপ্টটা? উপপাদ্য 32, যে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। মনে রাখো কিন্তু এই কনসেপ্টটা খুব কাজে দিবে, এটা এমসিকিউ কাজে দিবে, অন্যান্য উপপাদ্যও কাজে দিবে। ঠিক আছে, তো দেখো এখন খেয়াল করো, এই পর্যন্ত তো বুঝেছ। এবার দেখো এজি বাই ডিএইচ সমান, ভালো করে খেয়াল করো, এসি বাই ডিএফ এর জায়গায় আমরা কিন্তু ইজিলি লিখতে পারি বিসি বাই ইএফ। এসি বাই ডিএফ এর জায়গায় বিসি বাই ইএফ লেখা যায় কোত্থেকে? এই যে এই লাইন থেকে, দেখো লেখা যায় কিনা। এই যে এসি বাই ডিএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ লেখা যায়। এই জন্যই তো এই জিনিসটা আমরা আগে থেকে লিখে রেখেছিলাম। বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, তো হয়ে গেল। দেখো আমাদের ফাইনাল টার্গেট যেটা ছিল সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। এজি বাই ডিএস ইকুয়াল টু বিসি বাই ইএফ কিন্তু প্রমাণ করে ফেলছি আমরা। এজি বাই ডিএস ইকুয়াল টু বিসি বাই ইএফ কিভাবে প্রমাণ করলাম? এই যে এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী করে তারপরে এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান লিখেছি, তারপরে এসি বাই ডিএফ এর জায়গায় বিসি বাই ইএফ লিখে দিয়েছি। এবার এই মানটা আমরা কোথায় বসাবো? শুরুতে বলেছিলাম 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে এজি বাই ডিএইচ এর জায়গায় বিসি বাই ইএফ বসিয়ে দিব। তাহলে এখন লেখো 1 নং হতে পাই ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ কিন্তু একটা ছিল 1 নং সমীকরণে। তোমাদের খাতায় একটু দেখো, বিসি বাই ইএফ কিন্তু 1 নং সমীকরণে একটা ছিল, ইনটু এরপরে এই জায়গায় ছিল কি? এজি বাই ডিএইচ। দেখো একটু 1 নং সমীকরণটা, এই জায়গায় ইনটু দিয়েছিল এজি বাই ডিএইচ। এখন আমরা এই এজি বাই ডিএইচ এর জায়গায় কি বসিয়ে দিব? বিসি বাই ইএফ বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি প্রমাণিত হয়ে গেল? এখান থেকে প্রমাণিত হয়ে গেল বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে উপপাদ্য 35। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো তোমরা। তো বইয়ে যে যতটুক বলেছে যে এত ইকুয়াল টু এত, এটা আমরা প্রমাণ করে ফেলেছি। কিন্তু সৃজনশীল প্রশ্নে কিন্তু এই পুরাটাও সমান চাইতে পারে, এই সম্পূর্ণটা সমান চাইতে পারে। অর্থাৎ বিসি স্কয়ার বাই এফ স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার বাই ডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার পুরোটা চাইতে পারে। তখন কি হবে জানো? একটা জিনিস খেয়াল করো তো, বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার যে কথা, এই যে দেখো এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার কি একই কথা না? এবি স্কয়ার বাই ডি স্কয়ার কি একই কথা না? কারণ বিসি বাই ইএফ সমান এটা সমান এটা। তাহলে বলো, তাহলে যদি বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার হয় তাহলে অবশ্যই এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ারও লেখা যাবে, অবশ্যই এবি স্কয়ার বাই ডি স্কয়ারও লেখা যাবে, কারণ এই তিনটাই পরস্পর কি? সমান। বুঝতে পেরেছ? তাহলে যদি কখনো প্রশ্নের মধ্যে এই তিনটাই চায় তাহলে জাস্ট এই পর্যন্ত আসার পরে সুতরাং দিয়ে ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু লিখে দিবা বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার বাই ডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার। ওকে, বাস হয়ে গেল। ঠিক আছে, যদি বইয়েরটা যদি আসে তাহলে এই পর্যন্ত লিখে প্রমাণিত লিখে দিলে হয়ে গেল। আর যদি এই সম্পূর্ণটা আসে তাহলে এই পর্যন্ত লিখে প্রমাণিত লিখে দিবা। আর এখানে সাইড নোটে তুমি কি দিয়ে দিবা জানো? এই যে এই লাইনটা সাইড নোটে দিয়ে দিবা, যেহেতু এবি বাই ডি সমান এসি বাই ডিএফ সমান বিসি বাই ইএফ, যেহেতু দিয়ে এটা এখানে সাইড নোটে লিখে দিলেই হয়ে যাবে, প্রমাণিত লিখে দিবা। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে 35 নম্বর উপপাদ্য। আশা করি খুব ভালো করে তুমি বুঝতে পেরেছ।